বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আপনাদের সবাইকে থ্যাংক ইউ, আপনারা আজকে আমাদের এই রাউন্ড টেবল ডিসকাশনে এসেছেন। আমাদের চিফ গেস্ট অনারেবল চেয়ারম্যান বিআরসি নুরুল আমিন স্যার, আপনি অনুমতি দিলে আমরা প্রোগ্রামটা অফিসিয়ালি শুরু করব। আমার নাম তানজিম চৌধুরী, আমি ওমেরা এলপিজির সিইও। ওমেরা এলপিজির সাথে আমি ওমেরা সিলিন্ডার্স লিমিটেড এবং শেভরন লুব্রিকেন্টস এই দুইটা কোম্পানির সিইও এবং সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমি পড়ালেখা করেছি ইউএস। 2013-তে আই ফিনিশড মাই স্টাডিজ ফাইন্যান্সে এবং কম্পিউটার সায়েন্সে। 2014 সালে আমি ওমেরা জয়েন করেছি অ্যাজ এন অফিসার এবং আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দোয়ায় 2022 সালে আমি কোম্পানির সিইও হিসাবে দায়িত্ব নিয়েছি এবং সিইও হওয়ার পর আলহামদুলিল্লাহ উইথ দ্য সাপোর্ট অফ অল আওয়ার রেগুলেটরস, পিআরসি, এক্সপ্লোসিভস এবং মিনিস্ট্রি অফ এনার্জি, আমরা অনেক দূরে এগিয়ে গেছি। প্রোগ্রামের থিম হচ্ছে ওয়ার্ল্ড ডে ফর হেলথ অ্যান্ড সেফটি অ্যাট ওয়ার্ক 2024-এ, এবং এইটা হচ্ছে আউট অফ ওয়ার্ক। এবং এখন এই ক্লাইমেট চেঞ্জের সাথে কিভাবে আমরা সেফটি আরো অ্যালাইন ভাবে দেখতে পারি, যেন we can slow down global warming at the same time সেফটি এবং হেলথকে আমরা কিভাবে বেটার করতে পারি। এই ডে উপলক্ষে আমাদের আছে গোল টেবল বৈঠকের প্রোগ্রামের থিম হচ্ছে ইম্প্যাক্ট অফ এলপি গ্যাস অ্যাজ এ ক্লিন ফুয়েল অন হেলথ অ্যান্ড সেফটি। আমরা জানি দ্যাট এলপিজি বাংলাদেশে এখন অনেক ইউসেজ বাড়ছে। বাংলাদেশে আগে বিভিন্ন রুরাল জায়গায়, গ্রাম এলাকায় যেখানে কাঠ পুড়ে রান্না হতো, সেখানে এখন এলপি গ্যাস ব্যবহার হচ্ছে। তো 1 টন এলপিজি ব্যবহার করলে, মানে 1000 কেজি এলপিজি ব্যবহার করলে 64 ফুলি গ্রোন ট্রিজ কাটা হয় না। তো এর জন্য আমরা বলি যে এলপিজি লিডস টু এফরেস্টেশন। ডিফরেস্টেশন হচ্ছে গাছ কাটা পড়া, বাট এলপিজি ইউসেজ হচ্ছে লিডস টু এফরেস্টেশন। বাংলাদেশে একটা এলাকায় আমরা 20টা বাসায় ফ্রি এলপিজি দিচ্ছি এবং 20টা বাসায় হচ্ছে তারা কাঠ ব্যবহার করে রান্না করছে, ঢাকার কাছে একটা গ্রামে। তো 2 বছর ব্যবহার পর দেখলাম যে বাসায় আপনার এলপিজি ব্যবহার হচ্ছে তাদের মেডিকেল খরচ অনেক কম, বেরেজ যে বাসায় কাঠ পুড়ে রান্না হচ্ছে তাদের এখানে কাশি সমস্যা, লাং রিলেটেড সাথে আমরা কিভাবে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, কিভাবে আরো সেফটি পৌঁছে দিতে পারি, কিভাবে আমরা মেক শিওর করতে পারি যে দুর্ঘটনা হলো। এবং আজকের প্রোগ্রামের থিমটা আই হোপ আই হ্যাভ বিন এবল টু মেক ইট ক্লিয়ার। সো প্রোগ্রামটা আমরা শুরু করব 3টা ছোট পোরশন দিয়ে। প্রথম হচ্ছে আমাদের ছোট একটা সেফটি সেশন হবে বিল্ডিং নিয়ে, তারপর হচ্ছে বাংলাদেশের এলপিজি ইন্ডাস্ট্রি নিয়ে একটা ছোট প্রেজেন্টেশন, তারপর হচ্ছে সেফটি নিয়ে একটা ছোট প্রেজেন্টেশন। এই 3টা জিনিস আমরা 10 মিনিটে সারবো। এরপরে হচ্ছে আমরা আমাদের মূল গোল টেবল বৈঠকটা শুরু করব। বর্তমানে এলপিজি মার্কেট, সেই মার্কেটটা সম্পর্কে একটু আইডিয়া দিব এবং কয়টা প্লেয়ার আছে, তাদের কি কি অবস্থান আছে সেই বিষয়ে একটু আইডিয়া দিই। লাস্ট ফাইন্যান্সিয়াল, দ্যাট মিনস ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-23-এ আমাদের যে টোটাল এনার্জি বাংলাদেশের ডিমান্ড ছিল সেটা ছিল অ্যারাউন্ড 56 মিলিয়ন টন অয়েল ইকুইভ্যালেন্ট, যার অলমোস্ট আমরা জানি যে আমরা হেভিলি গ্যাস ডিপেন্ডেন্ট কান্ট্রি। তো আমাদের এই অলমোস্ট 33%ই আমার এনার্জি রিকোয়ারমেন্টটা মিট করেছে আমাদের ন্যাচারাল গ্যাস। 3% এনার্জি রিকোয়ারমেন্টটা মিট করা হয় অয়েলের মাধ্যমে। আর আমরা এখন তো ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, এমনি তো আমরা এখন মোস্ট অফ দ্য এনার্জি ইজ ইম্পোর্ট ড্রিভেন। তো আমাদের এখন ন্যাচারাল গ্যাসের যেহেতু লেভেল ইজ গোয়িং ডাউন, তো আমরা এখন এলএনজি ইম্পোর্ট করছি এবং এটা কিন্তু প্রতি বছর এলপিজির কথা যদি আসি, এলপিজিটা আমাদের অ্যারাউন্ড 2 to 4%-এর মধ্যে ভ্যারি করে। লাস্ট ফাইন্যান্সিয়াল 2022-তে জানা হতো, এই জন্য এলপিজির ডিমান্ডটা আমাদের দিন দিন বাড়ছে। এর পরের স্লাইডটাতে, এই স্লাইডটাতে আমি দেখাচ্ছি হচ্ছে আমাদের যে টোটাল এলপিজির কনজাম্পশন, সেটা মূলত 3টা ক্ষেত্রে ইউজ হয়। একটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে, যেটাকে আমরা হাউস হোল্ড কনজাম্পশন বলি। একটা পার্ট ইউজ হয় অটো গ্যাসে। আমাদের কিন্তু এখন প্রচুর পরিমাণে যে ভেহিকেল আছে, প্রাইভেট ভেহিকেলগুলো, ওগুলো কিন্তু এখন এলপিজিতে চলছে। যেগুলো আগে সিএনজিতে চলতো, সেগুলোকে এখন এলপিজিতে কনভার্ট করা হচ্ছে। প্লাস এখন আমাদের যে পেট্রোল ডিজেল গাড়িগুলো আছে, সেগুলোকে আমরা এলপিজিতে চালানোর
মানে কনভার্সন করা হচ্ছে। এবং আরেকটা সেগমেন্ট হচ্ছে যেটা ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল। ইন্ডাস্ট্রিয়াল যেমন বললাম যে যেহেতু ইন্ডাস্ট্রিতে ন্যাচারাল গ্যাসের সাপ্লাইটা একটু কমের দিকে, তাই ইন্ডাস্ট্রিগুলো এই এলপিজি ইউজের দিকে ঝুঁকছে। এবং কমার্শিয়ালের মধ্যে আসছে আমাদের বিভিন্ন হোটেল রেস্টুরেন্টগুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে এলপিজি ইউজ করছে। তো এটা যদি আমি পার্সেন্টেজ সেগমেন্ট ওয়াইজ পার্সেন্ট যদি বলি, আমার অলমোস্ট টোটাল যে মার্কেট সাইজ তার 80% হচ্ছে ডোমেস্টিক, মানে হাউস হোল্ড ইউজ হয়, 12% ইউজ হয় ইন্ডাস্ট্রিয়াল এবং 8% ইউজ হয় অটো গ্যাস। এখানে এই স্লাইডটাতে আমাদের বাংলাদেশের যে টোটাল এলপিজি অপারেটর আছে তাদের সম্পর্কে একটা ব্রিফ দেওয়া হয়েছে। আমার এলপিজিটা কিন্তু পুরোটাই অলমোস্ট 98% হচ্ছে ইম্পোর্ট ড্রিভেন, 2% প্রডিউস করা হয় লোকালি, যেটা ইস্টার্ন রিফাইনারিতে তৈরি করা হয়। এবং টোটাল যদি এলপিজি অপারেটরের লাইসেন্স বলি, গভর্নমেন্ট টোটাল 58টা লাইসেন্স ইস্যু করেছে। এর মধ্যে 27 প্লেয়ার হচ্ছে অলরেডি অপারেশনে আছে, যার মধ্যে 20টা প্লেয়ারের হচ্ছে গিয়ে নিজেদের ইম্পোর্ট টার্মিনাল আছে, আর বাকি 7টা অপারেটর হচ্ছে গিয়ে তাদের স্যাটেলাইট প্ল্যান্ট আছে। এবং যদি আমি এখানে টোটাল বিনিয়োগের পরিমাণ ধরি, অলমোস্ট এটা মোর দেন $, যদি টার্মসে বলি 3 বিলিয়নের উপর আমার ইনভেস্টমেন্ট আছে। আমার এই সারা বাংলাদেশে বিভিন্ন এলপিজি অপারেটর মিলিয়ে 5,000-এর বেশ অধিক আমার ডিলার আছে, টোটাল রিটেলার আছে অলমোস্ট 45,000-এর বেশি, এবং যে সিলিন্ডারে করে এলপিজিটা সাপ্লাই দেওয়া হয় সেটা অলমোস্ট 35 কোটির বেশি, 3.5 কোটির বেশি আছে। আর কি কি কারণে আমাদের এই এলপিজি গ্রোথগুলো হচ্ছে সেটা যদি বলি, তার প্রথমে আসছে আমাদের এনার্জি ট্রানজিশন। কারণ আমরা হয়তো যদি 5 বা 10 বছর আগের কথা চিন্তা করি, বাংলাদেশ ওয়াজ মোর রিলাইং অন একটা সিঙ্গেল ফুয়েল বা দুইটা ফুয়েল, যে অয়েল এবং ন্যাচারাল গ্যাস। বাট এখন গভর্নমেন্ট বিভিন্ন পলিসি নিয়েছে, যার কারণে আমাদের যে এই এনার্জি, এটা ডাইভার্সিফিকেশনের জন্য গভর্নমেন্ট এমফেসাইজ করছে। এবং এটা কিন্তু ডাইভার্সিফিকেশন হয়েছে, আমরা নিউক্লিয়ারে গিয়েছি, আমরা কোলে গিয়েছি, আমাদের এলএনজি আসছে, আমাদের এলপিজির ইম্পোর্টটা বেড়েছে এবং কনজাম্পশন বেড়েছে, তাই ইম্পোর্ট বেড়েছে। সো আমরা, এবং যে কোনো একটা দেশের অর্থনৈতিক অবকাঠামো যদি এটা সাস্টেইনেবল হতে হয়, আমাদের কিন্তু এনার্জি ডাইভার্সিফিকেশনে যাওয়ার কোনো বিকল্প অপশন নেই। এবং বাংলাদেশ আল্লাহর রহমতে সেই পথে অনেক ভালোভাবে এগিয়ে চলেছে। সেকেন্ড যদি বলি, আমাদের প্রচুর পরিমাণে আরবানাইজেশন হচ্ছে, মানুষ শহরমুখী হচ্ছে, এবং গ্রামগুলো তো এখন আর আগের মতো কাঠ পুড়িয়ে যে রান্না করা হয় সেটা থেকে মানুষ সরে আসছে, তাই এলপিজির কনজাম্পশনটা বেড়েছে। গভর্নমেন্ট তো ডেফিনেটলি অনেক মানে পলিসি নিয়েছে, যেটা আমাদের প্রাইভেট সেক্টর এবং সাধারণ জনগণ সবার জন্য এটা ফলপ্রসূ, এবং সেই পলিসিগুলোর কারণে কিন্তু আমাদের এলপিজি কনজাম্পশন আরো বাড়ছে দিন দিন। আমরা যদি দেখি আজকে যে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইমপ্যাক্ট অফ এলপিজি অন এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ, আমাদের স্যার আগেই বলেছিল যে আমরা 1 মেট্রিক টন এলপিজি ব্যবহার করলে আসলে 47টি ফুল গ্রোন ট্রি রক্ষা করতে পারি। বাংলাদেশে প্রচুর পরিমাণে আগে কাঠ কাটা হতো, তো তার বিকল্প হিসেবে এলপিজি যদি ব্যবহার করা হয় তাহলে 47টি ফুল গ্রোন ট্রি রক্ষা পাবে। তাছাড়া এলপিজি অন্যান্য যে কোনো ফসিল ফুয়েলের তুলনায়, যেহেতু এখানে কোলের কথা বলা হয়েছে, 33% কার্বন ডাই অক্সাইড কম ইমিট করে, এবং তেলের তুলনায় 12% কার্বন ডাই অক্সাইড ইমিট করে। আর তাছাড়া এলপিজি এমন একটি ফুয়েল যেটি হচ্ছে বার্নিং এর সময় কোনো কালো ধোঁয়া তৈরি করে না, এবং এটি যেহেতু কালো ধোঁয়া তৈরি করে না, আমাদের রেসপিরেটরি সিস্টেমের ক্ষতি হয় না। দিয়েছিলাম রোহিঙ্গারা যখন বাংলাদেশে 2017 সালে আসলো, আমরা যদি প্রথম ছবিটি দেখি, আমাদের বিশাল ট্যুর করলাম রোহিঙ্গা প্রজেক্টের এখানে। তো ঠিক তার 1.5 বছরের মাথায় আমি যদি ডানের ছবিটি দেখি, আমরা আবার পুরো অবস্থায় প্রকৃতি ফিরে গিয়েছে। তো এলপিজি এই জন্য যে আমাদের ডিফরেস্টেশন ঠেকাতে এটি আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আমরা যদি কাঠকে জ্বালানি হিসেবে ব্যবহার না করি, এবং অত্যন্ত গরম। তো এই হিট ওয়েভের অন্যতম কারণ হচ্ছে আমাদের শহরগুলোতে কিংবা গ্রামে গঞ্জে গাছ কমে গিয়েছে। তো দেখি যদি গ্রামের মানুষজন বেশিরভাগ ক্ষেত্রে জ্বালানি হিসেবে লাকড়ি বা কাঠকয়লা ব্যবহার করে, তো তারা মূলত হচ্ছে শ্বাস প্রশ্বাস এবং লাংসের সমস্যায় মাননীয় প্রধানমন্ত্রীকে চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ হিসেবে ডিক্লেয়ার করেছেন। আমরা অমেরা পেট্রোলিয়াম লিমিটেড মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্মিলিতভাবে জল ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি প্রয়োজনীয় নির্দেশনা মেনে না চলে, তাহলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো নিয়েছি যেন আমাদের এই ইনসিডেন্টগুলো কমিয়ে আনতে পারি। তো প্রথমত আমরা আমাদের যে রেস্টুরেন্টে যে আছে তাদের কর্মকর্তা কর্মচারী এবং শেফদের জন্য আমরা হচ্ছে সেফটি ট্রেনিং, সিলিন্ডার ব্যবহারের যে বিধিমালা, কতটুকু পাইপলাইন, কোন ধরনের পাইপলাইন ব্যবহার, নির্দেশনাগুলো তো আমরা এই সেফটি ট্রেনিং গুলোতে দিয়ে থাকি।
তারপর আমরা যেহেতু আমরা ক্লাসে 16797 যেটি নাম্বার, তো কেউ যদি আসলে কোনো কাস্টমার সমস্যা ফেস করে সেই ক্ষেত্রে আমাদের ও ব্যবহার বিধি। রান্না করার আধা ঘন্টা পূর্বে রান্নাঘরের দরজা জানালা খুলে দিন। রান্নার পর চুলার নব এবং এলপিজি সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করুন। গ্যাসের গন্ধ পেলে ম্যাচ সুইচ বা ফোন এড়িয়ে চলুন। জরুরি অবস্থার জন্য 999 এবং ওমেরা এলপিজি সম্পর্ক আপনাদের সবার জন্য আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন এবং ওমেরা এলপিজি আমরা এখন মার্কেট লিডার এলপিজিতে। টোটাল বাংলাদেশের 40% মার্কেট শেয়ার আমরা নিজে বাংলাদেশে ইম্পোর্ট করে আনি, মানে মাসে 44,000 টন এলপিজি আমরা এনে থাকি বাংলাদেশে। এর ভিতরে 27,000 টন আমরা নিজে মার্কেটে রিটেইলিং করে বিক্রি করি এবং বাকি যে পোর্শনটা সেটা হচ্ছে আমরা বিভিন্ন অন্য এলপিজি কোম্পানিকে দিয়ে থাকি। এটা অনেক বড় একটা অপারেশন। আমরা শুরু করেছি 2023 সালের জানুয়ারি থেকে। আমরা আমাদের আলোচনাটা শুরু করি। সো ফার্স্টে হচ্ছে আমরা কিভাবে এলপিজি ব্যবহার বাড়ছে এটা কিভাবে আমরা সেফলি ব্যবহার বাড়াতে পারি এবং কিভাবে আমরা এনভায়রনমেন্টালি এলপিজিকে একটা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি প্রোডাক্ট হিসেবে গ্রো করতে পারি, এটা নিয়ে আমরা আলোচনাটা করব। তো ফার্স্টে আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব আমাদের যে অ্যাসোসিয়েশন আছে এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ইট কম্প্রাইজেস অফ more than $3 billion investment. তো আসসালামু জব্বার স্যার, আপনার মাধ্যমে বা আপনার হাতে কিন্তু আমরা সবাই প্রথমে এলপিজি লাইসেন্স গুলো পেয়েছি স্যার। তো স্যার আপনি পুরো ইন্ডাস্ট্রি গ্রোথ আপনি দেখেছেন। তো স্যার আপনি একটু কাইন্ডলি যদি ফার্স্ট আপনার বক্তব্যটা দেন স্যার। একটা চিন্তা করেন যদি আজকে এলপিজি না থাকতো তাহলে কী অবস্থা হতো। টোটাল ইয়েটা একটা ডিফরেস্টেশন হয়েছে। একটু আগে আমাদের সাজিদ সাহেব একটা ইয়ে দেখাচ্ছিলেন, ফারাবি সাহেব নারাজি সাহেব সাজিদ সাহেব, যে রোহিঙ্গাতে যখন আসে এখন আজকের পরিবেশটা কি। আমি তখন রোহিঙ্গাতে আসলে আমি হেড অফ দ্য রোহিঙ্গা হিসেবে চাকরি করেছি 2006 থেকে 8 পর্যন্ত, সেই জন্য আমার কিছু অভিজ্ঞতা আছে রোহিঙ্গা সম্পর্কে। আর মিটিংয়ে আমাকে পাঠানো হয়েছিল, এলপিজি 2টা মিটিং হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে। তো কেন যে আমি সরি স্যার সচিব মহোদয় ছিলেন তখন স্যারের ব্যাচে, স্যার রাজি হচ্ছিলেন না, কোনো রকমের রাজি হচ্ছিলেন না। রোহিঙ্গাতে দিলে পরে এটা ব্লাস্ট হতে পারে, এই হতে পারে, ডিজ হতে পারে। তারপরে অ্যাকশন এডের মিস ফারা কবি ছিলেন, ওইটা টোটালি এটাকে ডিসএগ্রি করতেছে। টু মেড দেম আন্ডারস্ট্যান্ড যে না এটা ইয়ে হবে না। আল্লাহ রহমত সেখানে এটা ইয়ে হয়েছিল এবং রোহিঙ্গাতে সাপ্লাই দিয়েছে। আপনার প্রথমে জানেন যে ওমেরা এলপিজি রোহিঙ্গাতে প্রথম সাপ্লাই দিয়েছিল, নাহলে আজকে সেখানে যে কী অবস্থা হতো রোহিঙ্গার যদি সেই এলাকাগুলোতে যদি আমাদের গ্যাস এলপিজি না যেত। এলপিজি প্রথমে যেটা বলা হলো আজকে যে সাবজেক্টটা হেলথ এবং সেফটির উপর যে বিষয়টা এসছে, এটা একটা নন টক্সিক ফিউল, কম্বাসনকে এফিসিয়েন্ট হয়েছে, যার জন্য কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইডের বলাই যায় না, মানে বলাই ভালো এটা একদম লেস ইমিশন হয়ই না এটা এমিশনটা। সেই জন্য এটা ভেরি একটা ফ্রেন্ডলি একটা ফুয়েল, এই সবচেয়ে ওয়ান অফ দ্য ফুয়েল সেটা বলা হয়। একটা যদি আমি বিবির একটা পিকচার দিই, দেখেন আমাদের গ্যাস 27 mm সেফটি গ্যাস আজকে থেকে 3-4 বছর আগে আমরা প্রডিউস করতে হতাম আমাদের নেটিভ এবং যারা শেভরন আছে ইন্টারন্যাশনাল আইওএসে যারা মিলে। এখন ইটস গন ডাউন টু 20 mm সেফটি বেশি না, আর আমরা 7-8-এর বেশি এলএনজি এটাকে অ্যাড করতে পারি। এর বেশি হয় না, কখনো এটা বন্ধ থাকে বেড়ে থাকে, নট মোর দেন 8 এর বেশি যায় না। তাহলে 27 থেকে 28-এর মধ্যে 2 mm সেফটি গ্যাস আমাদেরকে ইকুইভ্যালেন্ট গ্যাস সাপ্লাই দিচ্ছিল আমাদের এলপিজি। বিরাট একটা ব্যাপার। আপনার ভ্যালুয়েবল মতামতগুলো দেওয়ার জন্য তো দুইটা জিনিস আমি পয়েন্ট আউট করতে চাই। একটা হচ্ছে যে 1 লাখ টন থেকে বছরে 1 লাখ টন থেকে এখন এলপিজি ব্যবহার হয়ে হচ্ছে 1.5 মিলিয়ন টন। সো এটা তো একটা সিগনিফিকেন্ট গ্রোথ চাপ, এবং এর সিংহভাগ বাংলাদেশে এলপিজি ব্যবহার হচ্ছে রান্নার জন্য। এলপিজি এখন ব্যবহার হয় ইন্ডাস্ট্রির জন্য, গাড়ি চালানোর জন্য এবং সিংহভাগ রান্নার জন্য। তো সেই ধারাবাহিকতায় আমি একটু রিকোয়েস্ট করব যে বাংলাদেশের রান্নার তো যত শেফ আছে রিপ্রেজেন্ট করতেছেন মিস্টার জহির খান, শেফস ফেডারেশন অফ বাংলাদেশ। আপনারা এলপিজি ব্যবহারটা কিভাবে দেখছেন এবং এটা কিভাবে আপনাদের জন্য আমরা আরো সেভ করতে পারি, আপনার মতামত কি? একটু কাইন্ডলি যদি আপনার মতামতটা দেন। আর কি যারা আমরা আমাদের হাঁড়ি পাতিল
থেকে শুরু করে আমাদের 7 ডিশ ওগুলা আর কি ডাডি হয় না, আমাদের কেমিক্যাল কস্টটা অনেক পার্সেন্ট কমে আসে। সেকেন্ড থিংস হলো আমরা যারা গ্রাম থেকে আসছি এবং আগে দেখতাম যে আমাদের রান্নাঘরের উপরে লার্কি রাখা হইতো, এতে আমাদের ফায়ার হ্যাজার্ডটা আমাদের অনেক বিস্তৃত হইতো এবং প্রতি বাড়িতেই কিন্তু আগুন লাগতো। এমন এই মৌসুমে, গরম মৌসুমে এখানে আমাদের ফায়ার সেফটি নিয়ে আসেন যে প্রতিটা বাড়িতে দেখা যাচ্ছে, প্রতিটা গ্রামে কিন্তু এই আমাদের এলপিজি গ্যাস আসার পর এখন দেখা যাচ্ছে প্রতিটা ঘরেই আমাদের কিন্তু এলপি গ্যাস আছে এবং এতে কিন্তু আমাদের ফায়ার হ্যাজার্ডটা থেকে আমরা মুক্ত পাচ্ছি এবং আমাদের অর্থনৈতিক আমাদের প্রবৃত্তি কিন্তু কমতে পারতেছে। আমরা যারা আমাদের যারা জাহাজে যায় এবং আমাদের যারা মাছ ধরে তারা কিন্তু দেখা যায় তাদের অনেকটা অংশ কিন্তু তাদের লার্কি নিয়ে যাইতে হতো, কারণ আপনার যারা 2-3 মাস যারা আর কি নদীতে থাকতো তাদের কিন্তু লার্কি নিয়ে যাইতে হতো রান্না করার জন্য। কিন্তু এখন আমাদের কিন্তু সবাই কিন্তু এলপিজি গ্যাস ইজিলি আমরা মুভমেন্ট করতে পারতেছি, ইজিলি বহন করতে পারতেছি। এই জন্য আমরা কিন্তু আমাদের দেখা যায় খরচও কম, প্লাস অলরেডি অনেক কিছু কাভার করে গেছেন যে আমাদের গাছ থেকে শুরু করে আমরা অনেক কিছু রক্ষা করতে পারতেছি। এলপি গ্যাসের জন্যই আমাদের সম্ভব হয়েছে। তো আমি আশা করি এবং এলপি গ্যাস সবচেয়ে বড় আমাদের জন্য ইয়ে হলে যে আমাদের গাছ থেকে আমরা গেছে না। থ্যাংক ইউ। সো ফেডারেশন অফ বাংলাদেশ আপনার মূল্যবান বক্তব্যগুলো দেওয়ার জন্য। তো এখান থেকে একটা উঠে আসলো যে এলপিজি সিলিন্ডারগুলো ব্যবহার করা ইজ ভেরি ইজি টু ইউজ। সিলিন্ডার মুভ করা যায়, আপনি একটা কিচেনের জায়গায় মেকশিফট বেশ কয়েকটি কিচেন ব্যবহার করতে পারছেন। তো সেই ধরন থেকে আই উইল কাম ব্যাক টু আমাদের তো বাংলাদেশে কুকিং গ্যাস সেগমেন্টে 3টা সেগমেন্ট। একটা হচ্ছে যারা রান্না বান্না করছে, একটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি রেস্টুরেন্ট আছে এবং এর সাথে আছে ইন্টারন্যাশনাল হোটেলস, বিগ হোটেলস। So I will kindly request Hakim Ali sir. All the incident that's happening in Bangladesh, in a small restaurant and other different places, but you will never find any incident took place in any of these 4, 5, 3-star hotels. Because I am dealing with 3, 4 and 5-star hotel as the International Hotel Association of Bangladesh. So far we are doing good. No doubt I must thank Omara, they have for a big contribution for this LPG gas that helped this country a lot. Otherwise, by this time, now today's temperature is 38, maybe it was 42 or 43, if the trees were not being kept in that way. But we are seeing in television, still in Dhaka city, still a lot of tree has been deforested, but other places like Chittagong still is much better compared to the temperature is concerned. So thank you, Mr. Tanzim, for giving me the floor. As 4-star, 5-star, 3-star hotel, we are quite safe. Thank you for giving me the floor again. We're in two models. One is this hotel, restaurant and cafe segment. We have a training room in our office. So every week we call an area so LPG more safely. A few nitty-gritty items that Bangladeshis usually miss to the stove. So majority of the households or the users, instead of using gas hose, they are using plastic water hose, which is very dangerous. So we will continue to work with the authorities. Over the last 2 years, we have had fantastic support from BERC itself because there was a lot of cross-filling going on in Bangladesh. By cross-filling means a lot of people were turning big cylinders, 35 kg cylinders upside down and filling 3-4 cylinders. This led to accidents. In Bangladesh, only Omara has started this retesting facility. We retest we have started Omara in 2014. So from 2024 September, my cylinders will come into retest timing. So we plan to retest all our cylinders, and it will be a great effort towards the safety. So from Hakim Ali sir, I will go to one of the largest stakeholders of the LPG or the restaurants, or in fact even in hospitality. So Imran Hassan Bhai, you are the Secretary General of Bangladesh Restaurant Owners Association. If you please give us your thoughtful and valuable comments on how LPG is being used, how we can make it better, and your thoughts for us all to know. Thank you. ডাকার জন্য উপস্থিত আজকের চিফ গেস্ট, আমাদের দেশে এই 18 কোটি লোকের কত % লোক সিভিল ডিফেন্সের ট্রেনিং আছে?
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে যে উনি উপস্থিত আছেন উনি বলতে পারবেন কত পার্সেন্ট লোককে ট্রেনিং দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল রুল অনুযায়ী একটা যে কোনো প্রতিষ্ঠানে যদি এটা সেন্সিটিভিটি থাকে, কিচেন থাকে বা এই দাহ্য জাতীয় কিছু থাকে, সেখানে মিনিমাম 20% হওয়া উচিত সিভিল ডিফেন্স, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ট্রেনিং দেওয়া, যাতে এনিথিং হ্যাপেন তারা যাতে ওই পরিবেশটাকে কন্ট্রোল করে অ্যাওয়ারনেস ডেভেলপ করে এসকেপ করতে পারে, একটা মানুষ আতঙ্কিত না হয়। নাগরিক সমাজ আমরা হয়ে গেছি শুধুমাত্র এই মানে কি বলে থাকে, যে যত দ্রুত আমরা মুনাফা করব, বিজনেস করব বা সোসাইটিতে একটা অবস্থান রাখবো সেটার জন্য ব্যস্ত। এখন আসেন এই যে দুর্ঘটনার পরে এলপিজি নিয়ে এত নেতিবাচক প্রচারণা, এলপিজি দেখলেই লোকজন ভয় পাচ্ছে, এইখান থেকে কেন স্টেটমেন্ট আসলো না? কেন রাষ্ট্রযন্ত্রের সবচেয়ে টপ জায়গা থেকে বলা হয় নাই যে এইটা সেফ, ব্যবহার বিধি খারাপ হতে পারে? সাংবাদিকরা দিনের পর দিন লিখেছে যে এই এলপিজি হচ্ছে বোম, এক একটা সিলিন্ডার হচ্ছে একটা বোম। এটা কোন দেশে আছে? আসলে কি বোম? তাহলে বোম হলে বাজারে আসলো। ত্রুটিযুক্ত সিলিন্ডার দেখার দায়িত্ব তো আমার না, আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি। এটা দেখার দায়িত্ব হচ্ছে রেগুলেটরি অথরিটি থাকুক, সরকারের কোনো অথরিটি থাকুক, তারা দেখবে ত্রুটিপূর্ণ সিলিন্ডার কোথায় আছে। আমি তো বাজার থেকে প্রোডাক্ট নিয়ে আসবো। সরকারের দায়িত্ব হচ্ছে সাপ্লাই চেইন ঠিক করা, সেখানে কোন প্রোডাক্ট মানে কোন প্রোডাক্ট সেফটি, কোন প্রোডাক্ট আপনার স্বাস্থ্যের জন্য ভালো বা এনভায়রনমেন্টের জন্য ভালো, সরকার এনশিওর করবে। আমরা চাচ্ছি এই যে পলিসি লেভেলে ম্যানেজমেন্ট থেকে আমাদেরকে পলিসি লেভেলে যাতে আমাদেরকে সাপোর্ট দেয় যে না এই কোর্সটা অ্যাটলিস্ট ম্যান্ডেটরি একটা রেস্টুরেন্টে 30% লোক সার্টিফাইড এই ট্রেনিং থাকতে হবে। আমরা সেই চেষ্টায় আছি, আমরা দিনভর এই মিটিংগুলো করছি। এখন দরকার হচ্ছে সহযোগিতা পার্টনার। এখন আমরা বাংলাদেশের আরবানাইজেশন বা রেস্টুরেন্ট হসপিটালিটিতে এমন একটা পয়েন্টে এসেছি যেখানে উই নিড টু ওয়ার্ক টুগেদার ফ্রম দ্য প্ল্যানিং ফেজ, যে একটা বিল্ডিংয়ে কয়টা রেস্টুরেন্ট অ্যালাউ হবে, কোন বিল্ডিংয়ে রেস্টুরেন্ট অ্যালাউ হবে, এবং সেই বিল্ডিংয়ে অকুপেন্সি সার্টিফিকেট পাওয়ার জন্য কি কি টিক মার্কস তার পেতে হবে। ঢাকা শহরে, ঢাকার বাইরেও দেখতেছি যে এই যে রেটিকুলেশন সিস্টেম বা এলপিজি ব্যাংকের জন্য এখন কিন্তু জায়গা করে রাখা হচ্ছে। তো আমাদের তো ঢাকা উন্নয়ন ট্রাস্ট রাজুক থেকে আসছেন, he accepted our invitation. Major Engineer Shamsuddin Ahmed Chaudhary sir, if you kindly give us a few. তো এখানে বিশেষ করে যেখানে ডোমেস্টিকের প্রসঙ্গগুলো বা মিল ইন্ডাস্ট্রির প্রসঙ্গগুলোই আসবে, তো এখানে সেফটি প্ল্যানের কথা বলা হয়েছে যে যদি আমরা যারা ভবনের মালিক অথবা স্থাপনার মালিক, ইন্ডাস্ট্রির মালিক, আমরা যদি ফায়ার সেফটি প্ল্যানটা এনএসএলসিডি থেকে নিয়ে থাকি এবং এটা যেই টার্মস কন্ডিশনগুলো বা লেআউট যা যা বলা আছে এগুলো যদি আমরা বাস্তবায়ন করি, আবার বাস্তবায়ন শেষে একটা অগ্নি প্রতিরোধ ব্যবস্থা বলে কার্যকরিতার সময় পেতে হবে। তো অ্যাওয়ারনেস তো জানলাম যে আপনারা ওমরার পক্ষ থেকে এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করছে। তো হয়তো বা ইয়া থেকে এক্সপ্লোসিভ যেহেতু এই বিষয়ে লাইসেন্স বা ইয়েগুলো দিয়ে থাকেন, তো ইনারা অবশ্যই এই বিষয়ে কাজ করছে। তো এখন আমি একটা ব্যবসা করতে যে আজকে ফায়ার সার্ভিসের মহোদয় বললেন যে আপনারা লাইসেন্স করে রেখো, আপনি চোখ বন্ধ করে একটা লাইসেন্স জানতো কয়দিন লাগে একটা লাইসেন্স পাইতে, কত জায়গায় দেওয়া লাগে। ফায়ার সার্ভিসের কথা আমি বলতেছি, আমি সব জায়গায় কথাই বলতেছি, আমাদের বেদনার কথাটা বলতেছি, আমাদের কষ্টের কথাটা বলতেছি, যে আমরা কত কষ্ট করে এই দেশটাকে গড়ার জন্য চেষ্টা করছি। আমি রিহাবের রিপ্রেজেন্টেটিভ করি, রিহাবের সাথে আপনি জানেন প্রায় 200টা ইন্ডাস্ট্রি, 200-র বেশি ইন্ডাস্ট্রি জড়িত, রড বলেন, সিমেন্ট বলেন, ইট বলেন, সব এটার সাথে জড়িত। আপনি সারা পৃথিবীতে আপনার রিয়েল এস্টেট ব্যবসা কিন্তু আপনার যদি বন্ধ হয়ে যায়, আপনার যারা 1911 আমেরিকা যে গন্ডগোল হলো, যে বন্ধন রিয়েল এস্টেট সেক্টর কিন্তু তখন তাদের ধস নামার সাথে সাথে কিন্তু সারা পৃথিবীর ইকোনমিক ধস নেমে গেছে, বিকজ রিয়েল এস্টেট সেক্টরটা এখন রিয়েল এস্টেট সেক্টরটা যদি না চলে আমাদের দেশেও এই অবস্থাই হবে। এখানে আপনি জানেন না লক্ষ লক্ষ লোক জড়িত, লক্ষ লক্ষ আমি বলবো কোটি কোটি লোক জড়িত, বিভিন্ন জায়গা থেকে আপনি এটা জড়িত। যাক, আমি এটা শর্টকাটে বললাম আমাদের বেতনার কথাটা আর কি।
তো এখন আমি বলতে যেটা চাচ্ছি, আপনারা যেটা করছেন, আমি আপনাদের একটু সাজেশন দেবো যে আমরা ইয়ারলি বা 6 মাস পর পর যদি আমাদের একটা ওয়ার্কশপ করতে পারেন আমাদের সাথে, আমরা যদি এই ওয়ার্কশপটা আমাদের রিয়েল এস্টেট ভাইদের সাথে করতে পারি, এখানে কিন্তু আপনার সব কিছুই আপনি পাবেন। আপনার আমি মনে করি আমরা একসাথে কাজ করি। রিহাব ফেয়ারের মাধ্যমেও আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা রিহাব ফেয়ারে একটা ট্রেনিং ওয়ার্কশপও সেখানে রাখতে পারেন। সেখানে আপনাদের ইউজাররাও আসে, সেখানে আপনাদের মেম্বাররাও আসে, এবং সেই ফেয়ারের মাধ্যমে আমরা আরো সুন্দর করে কাজগুলো করতে পারবো। আর আমার অনুরোধ থাকবে আপনাদের থ্রু ইউ, আপনাদের সব মেম্বারদেরকে, যে আপনারা এখন যখন নতুন বিল্ডিং এর প্ল্যান করবেন বা ল্যান্ড ওনারদের সাথে কাজ করবেন, এলপিজি রেগুলেশনের জন্য জায়গাটা প্রপারলি থাকলে ভালো হয়। কারণ অনেকজন বিল্ডিং করার পরে দেখে যে গ্যাস লাইনও পাচ্ছে না, আবার রেগুলেশন সিস্টেম করার জায়গা নেই, তখন আমরা একটা তখন আমরা কি করবো আমরা বুঝি না, যে কোনো স্পটই নেই। তো আমরা তো গিয়ে কোনো ডেঞ্জারাস প্রজেক্ট করতে পারি। তো থ্যাংক ইউ স্যার ফর ইউর কমেন্টস। তো রিহাব থেকে আমি আবার ব্যাক করবো মাননীয় শামসুদ্দিন আহমেদ চৌধুরী স্যার, আপনি কাইন্ডলি আপনার মতামতগুলো দিবেন যে আমরা কিভাবে এলপিজি ইউজ এবং সেফটি আরো বেটার করতে পারি। আমরা যেমন গ্যাপ ডিটেল এরিয়া প্ল্যান আমরা দিয়েছি একটা, ঢাকা শহরকে 1528 বর্গ কিলোমিটার রাজুক, যেটা অথরিটি অন করে। এখানে কিন্তু অনেক কিছু বলা আছে। আমরা যেমন ঢাকা শহর আপনি দেখেন, এই যে বনানী দরঙ্গা পার্ক, শরৎ উদ্যান, এই হাতে গোনা 2-3টা, এরপরে কিন্তু এগুলো খুব একটা নাই। নতুন এরকম উদ্যান হবে এগুলো কিন্তু নাই। আমরা হাতির ঝিল করেছি, এই হাতির ঝিল একটাই জলকেন্দ্রিক একটা পার্ক। তো আমরা এবার ড্যাপের মধ্যে এরকম অনেকগুলো 57টা জলকেন্দ্রিক পার্ক হবে, তারপরে আঞ্চলিক পার্ক হবে, এই কথাগুলো আমরা বলেছি। কিন্তু ঘুরে ফিরে লোকজন সব হচ্ছে ফ্লোর এরিয়া রেশিয়া কমে গেল কেন? কারণ ঢাকা শহরের ডেন্সিটি তো জনঘনত্ব অনেক বেড়ে গেছে। আমরা বারবার বলছি একটা লিভেবল সিটি, একটা মানবিক শহর করতে চাই। তো মানবিক শহর করতে চাইলে মানবিকগুলো করার জন্য তো একটা মানুষের বসবাসের জন্য, যে আজকে সেফটির কথা বলা আসলে, হেলথের কথা বলা আসলে, বিল্ডিংগুলো যদি গায়ে গায়ে লেগে যদি বিল্ডিং করা হয়, যদি কোনো বাতাস ঢুকতে না পারে, শুধু তো এটা তো হ্যাজার্ড না। রাজু রিলেটেড যেসব কাজগুলো আছে এদেরকে আমরা কিন্তু আগামী বছর থেকে আমরা একটা অ্যাওয়ার্ডের আওতায় নিয়ে আসবো। এটা একটা কি বলা যায়, এটা একটা সচেতনতা। আমাদের এই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য হয়তো অনেকে হয়তো ভালো কাজ করবে, এটা একটা আমরা এই ইনিশিয়েটিভ নিয়েছি। আমরা ট্রেনিং এর কথা বলা হচ্ছে, আমাদের ওয়ার্ল্ড ব্যাংক ফাইন্যান্সে আমাদের একটা প্রজেক্ট আছে আরবান রেজিলিয়েন্স ইউনিট। এই আরবান রেজিলিয়েন্স ইউনিটের মধ্যে আমাদের একটা ট্রেনিং সেন্টার ল্যাব হচ্ছে, একটা বিল্ডিং হবে, একটা ইউনিট হবে। এই ইউনিটটা এখনো আলোচনা চলছে, প্রায় শেষের দিকে একটা ট্রাস্ট হয়ে গেলে আমরা এই বিল্ডিং থেকে বা এই যে একটা ইউনিট হবে, এটা যেমন সিজিএস যেরকম একটা প্রতিষ্ঠান, এরকম একটা প্রতিষ্ঠান হবে, IWM এর মতো একটা প্রতিষ্ঠান হবে, এইখান থেকে আমরা এই ট্রেনিংগুলো দিব। তার মানে আমরা মনে হয় তো রাজুক থেকে আমরা এটাও করতে পারি, যারা এই বিল্ডিং এ অকুপেন্ট থাকবে, তারা যদি এইসব অন্যান্য আরো প্রাইভেট যারা প্রতিষ্ঠান আছে তাদেরকে এগিয়ে আসবে, তারা যদি ট্রেনিং সেন্টার ওপেন করে। প্রাইভেট এন্ড পাবলিক সেন্টার আলাদা করে ঠিক করা যাবে না। ঢাকা আমরা সবাই আছে ঢাকার বাসী, আমরা তো ঢাকায় থাকবো, ঢাকায় বড় হয়েছি। তো এই শহর হচ্ছে আমাদের সবারই রেসপন্সিবিলিটি। তো অনলাইন সিস্টেম থেকে আমি এখন একটু চলে আসবো আমাদের কি রেগুলেটর স্যার, ডিপার্টমেন্ট অফ এক্সপ্লোসিভস থেকে আমাদের চিফ ইন্সপেক্টর স্যার। আপনি তো মিনিস্ট্রি অফ এনার্জিতে অনেক দায়িত্ব পালন করতেছেন, এর সাথে নাও আলহামদুলিল্লাহ ইউ আর অলসো টেকিং দ্য অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি হিয়ার। স্যার, আমার প্রথম কোয়েশ্চেন থাকবে যে এখন তো অনেক মানুষ মানে everybody want to certify their explosives, they want this explosive license. তো স্যার আপনি একটু কাইন্ডলি আপনার মতামতটা বলেন যে আপনাদের ক্যাপাসিটি বিল্ডিংটা কিভাবে করতেছেন। বেলি রোডের এক্সপেরিয়েন্সের কথাই বলি। প্রথম 3 দিন গণহারে আসলো যে সিলিন্ডার বিস্ফোরণ। আমার টিম কিন্তু ওই দিনই পরপর 2 দিন সেখানে স্পটে গিয়েছে। এটা হয়তো অনেকে দেখেছে, অনেকে দেখে নাই, কিন্তু আমরা শ্যাডো ইয়েতে আমাদের টিম পাঠিয়েছি। আমরা খুঁজে কোথাও এক্সপ্লোশনের কোনো চিহ্ন পাইনি। বিশেষ করে যেখানে দোতলা ওই চায়ের চুমুক সহ দোকানটা না, যেখান থেকে এক্সপ্লোশন হয়েছে, সেখানে তো আসলে কোনো সিলিন্ডার ছিল না, এবং 3 তলা পর্যন্ত কোনো সিলিন্ডারের অস্তিত্বই ছিল না। 4th ফ্লোর থেকে অনওয়ার্ড 9th ফ্লোর পর্যন্ত সিলিন্ডার ছিল। আমরা এলপিজির বিষয়ে কথা বলছি। এই গত 2.5 মাস কাজ করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে এলপিজির ক্ষেত্রে আমরা
কোথাও নিয়ম মানছি, কোথাও নিয়ম মানছি না। যেমন আমি যদি রেটিকুলেটেড সিস্টেমের কথাই বলি, যে আমার যে হাউসহোল্ডে যে রেটিকুলেটেড সিস্টেমে কাজ হওয়ার কথা, সেটা প্রত্যেকটা রেটিকুলেটেড সিস্টেমের জন্য লাইসেন্স নেওয়ার কথা, প্রত্যেকটা। বাট আই এম ভেরি মাচ সরি টু সে যে এটা কিন্তু আমরা করছি। রেটিকুলেটেড সিস্টেমের লাইসেন্স এটা আমাদের পরিদপ্তর থেকে এটা সার্টিফাই করে এই রেটিকুলেটেড সিস্টেমের লাইসেন্স দেওয়ার কথা। তো আমরা আমাদের কমিটমেন্ট হচ্ছে যে আমরা আপনাদের সেবায় আমাদের অফিসাররা নিয়োজিত থাকবে, যখনই আপনাদের প্রবলেম হবে। স্যার একটা প্রসঙ্গ হচ্ছে যে আপনি তো সবাইকে বলছেন, এটা প্রথমেই আমাদের আলাপ করা উচিত ছিল যে বেলি রোডের আগুনটা কিন্তু লাগছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে শুরু হয়েছে। এটা প্রথমেই বলা হয়েছে যে সিলিন্ডার বেশি, যার কারণে প্রথম 3 দিন এটা বিস্ফোরণের মধ্যে ছিল। সেকেন্ড প্রসঙ্গ হচ্ছে স্যার ডিলার কন্ট্রোল। ইভেন স্যার কয়েকদিন আগে আমি সিলেটে গিয়ে দেখলাম যে আমাদেরই একজন ডিলার তার পয়েন্টে ট্রাক থেকে সিলিন্ডার এভাবে উড়ায় ফেলাচ্ছে হচ্ছে মাটিতে রাস্তায়। তো আমি সাথে সাথে থামে বললাম যে আপনারা যদি এরকম করেন আপনাদের আমরা ডিলারশিপ ক্যান্সেল করে দেব। তো সেই পরিমাণ আমরা করতে চাচ্ছি এবং আমরা আমাদের সেলসের লোককেও ট্রেনিং দিচ্ছি স্যার। ইনশাআল্লাহ ডিলারদের উপর আরো বেশি কন্ট্রোল আমরা চাই স্যার। আপনাদের সাথে একসাথে কাজ করে এটা করতে পারবো স্যার। আপনাদের একটা মানে হেল্প বা কোঅপারেশন দরকার স্যার। যে আপনি যে বললেন যে একজন ডিলার 40টা সিলিন্ডারের পারমিশন নিয়ে সে 10টা ব্র্যান্ডে 400টা সিলিন্ডার রাখতেছে। আপনারা যখন স্যার পারমিশন দিবেন, ইন্টারন্যাশনালি কিন্তু সিঙ্গাপুর, ইন্ডিয়া, ইভেন ইউএস অনলি এলপিজি এক্সক্লুসিভ ডিলার, যে একজন ডিলার খালি একটা ব্র্যান্ডই রাখতে পারে। জি, আমি আসার কথা বলি যে আমি সর্বশেষ একটা ফাইলে লিখেছি যে সে কোন কোম্পানি থেকে এই সিলিন্ডার দিবে সেটা ডকুমেন্ট সহ দেওয়ার জন্য। জি স্যার। সেই তাহলে এখন থেকে বুঝবে যে সে আসলে মাল্টি কোম্পানি থেকে যেতে পারবে। তো স্যার থ্যাংক ইউ স্যার। এই এক্সক্লুসিভ ডিলারটা হইলে এই ইস্যুগুলো অনেক কমে আসবে। আর এর বাইরে স্যার আপনি বলেছেন 10 বছর পর পর সিলিন্ডার যে রিটেস্ট করতে হয়, ওভারঅল সিলিন্ডার্স লিমিটেড স্যার আমরা হবিগঞ্জে বাংলাদেশের সর্বপ্রথম সিলিন্ডার রিটেস্টিং ফ্যাসিলিটি শুরু করছি। আমরা মাসে 60,000 সিলিন্ডার রিটেস্ট করতে পারি। এটা হচ্ছে হবিগঞ্জ সিলেটে স্যার। আপনি ইফ ইউ গো টু সিলেট স্যার প্লিজ ভিজিট স্যার। এলপিজির ক্ষেত্রে যদি আমরা আজকে যে শুনলাম যে আজকে বিষয়টা মেইনলি ছিল যে এলপিজির যে ব্যবসাটা এক্সপানশন হচ্ছে সেটাকে আমরা কিভাবে সেফলি এবং আইনের আওতায় আনা যায়। এলপিজির ক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে আমরা যেটা দেখছি যে এটার সচেতনতা এবং কমপ্লায়েন্স দুইটার ক্ষেত্রেই প্রচুর ঘাটতি রয়েছে। যদি ব্যবসা খুবই অনেক বড় হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে ইউজার, রিটেলার, ডিস্ট্রিবিউটর, অপারেটর লেভেলে হয়তো ওনারা স্ট্যান্ডার্ড করে, তারপরে নিচের 3টা লেভেলে সচেতনতা নাই এবং কমপ্লায়েন্স নাই। আমরা দীর্ঘদিন যাবতই যে কমপ্লায়েন্স করবো, আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সাথে আমাদের লোকাল স্ট্যান্ডার্ডের একটা সিনক্রোনাইজেশন করা, সেটার মধ্যে একটা আমাদের ডিস্ট্রিক্ট অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বিআরসি সবগুলো মিলে একটা কাজ করে যে মানুষ মানবে, কোন জিনিসটা মানবে, তাকে তো একটা গাইডলাইন দিতে হবে। সেই জিনিসটা আমাদের ঘাটতি আছে। আমরা দেখেছি যে বিআরসি থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে এলপিজি কোডস এন্ড স্ট্যান্ডার্ড করে দেওয়া, যেন সবাই জানে যে আমাকে রেটিকুলেটেড সিস্টেম কি, বটলিং কি, আমি এলপিজি কীভাবে করবো, রিফিল, সেগুলো যেন সবাই জানে এবং সবার বোধগম্য হয়। আমরা আশা করছি যে 2 মাসের মধ্যে সবাই জানতে পারবে। আর একটা কাজ বিএসি করেছে এলপিজি ব্যবহারের, নিরাপদ ব্যবহারের সচেতন গাইডলাইন তৈরি করে, যে সকল স্টেকহোল্ডারকে ডেকে আমরা তৈরি একটা চেষ্টা করছি যে সকলে বিষয়টা জানার ব্যাপক প্রচার হোক। যে আমরা অনুরোধ জানাবো যে উমের একটা বড় অপারেটর, ওনারা উদ্যোগ নিয়েছে, অন্যান্য বড় অপারেটরদেরকে নিয়ে আমি মনে করি যেমন বিএসসি চেয়ারম্যান মহোদয় আছে, সকলকে নিয়ে ব্যাপক আকারে একটা ইনিশিয়াল সচেতনতা তৈরি করা উচিত। যে আমরা যে আমাদের ডিস্ট্রিবিউটর, অপারেটর, রিটেলার সকলের ক্ষেত্রে যে কোন কোন একদম মিনিমাম প্রয়োজনীয় জিনিসটা কি মানা আমাদের দরকার, সেই জিনিসগুলো আমরা আশা করি যে আমরা একদিনের মধ্যে চেষ্টা করবো যে আমরা সকলকে নিয়ে বিষয়গুলো যেন বলতে পারি মিনিমাম কি জিনিসটা আমাদের করা উচিত। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, দীর্ঘক্ষণ সকলকে ধন্যবাদ। আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের চিফ গেস্ট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন স্যার, আপনার মূল্যবান বক্তব্যের জন্য স্যার প্লিজ গাইড আস স্যার যে আমরা কিভাবে এলপিজি কে আরো সম্প্রসারণ করতে পারি। থ্যাংক ইউ স্যার। And Secretary Omar Petroleum Limited
কর্তৃক আয়োজিত এলপিজি নিরাপদ ব্যবহার শীর্ষক আজকের এই সভার উপস্থাপক জাহাঙ্গীর চৌধুরী, সিইও ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড, আমাদের এনার্জি কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ রাজউদ্দিন সহ বিভিন্ন সমিতি নেতৃত্ব, আসসালামু আলাইকুম। আমরা এলপিজি এই যে নিরাপদ ব্যবহারের জন্য একটা কর্মশালা আয়োজন করি, সেই জন্য আমরা ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আমি হলো কি আজকে যে আপনাদের সকলের যে বক্তব্য শুনলাম, আসলে আমি হেলো থাকার মতো বলতে চাই যে আমিও উপকৃত হলাম, অনেক কিছু জানতে পারলাম আপনাদের বক্তব্য থেকে। আমি এই যে ওমেরা যে প্রশিক্ষণ দেয় এটা আমি জানতাম না, আজকে এখানে এসে জানলাম, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আবার ভোক্তাদের সচেতন করতে দেখলাম, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। টিভিতে প্রচারও করতেছে, সেটাও তারা করতেছে, সেই জন্য ধন্যবাদ। আমি আরেকটা বিষয় তাদের বলতে চাই যে আমরা যে প্রতি মাসে মূল্য নির্ধারণ করে প্রথম সপ্তাহে আমি দেখি যে ওমেরা কিন্তু আমাদের মূল্যটা মানে এবং সেই মূল্যে তারা বিক্রি করে, সেই জন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, সেটা বাস্তব সত্যতা। আমি সচিব কোয়ার্টারে ছিলাম এই যে স্কার্ডনে, সেখানে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলছিলাম যে আমাদের গ্যাস দাও, কিন্তু তখন মাননীয় প্রধানমন্ত্রী না, মন্ত্রীদের দেই নেই, আপনাদের দেবো না, দেয় না। তারপর ওমরাই কিন্তু আমাদেরকে ওইখানে একদম মাটির নিচে ইয়ে করে ট্রেন করে, এবং সেটা নিরাপদ। আমি প্রায় 2 বছর গেছিলাম, চমৎকার ভাবে দিচ্ছে। এই যে একটা বিষয়, এখন যে বাসায় আছে মিরপুর স্বপ্ননগরে, সেখানে কিন্তু এরকম সিলিন্ডার নিচ থেকে দিচ্ছে, সেটাও ভালো আর কি দিচ্ছে, আটটা এগিয়ে যাচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা আর কি। তো আমি 2022 সালে মার্চে 23 সালে মার্চে যোগদান করছিলাম আমাদের এখানে। আসার পর আমার একটা লক্ষ্য ছিল যে আমি তো গ্রাম থেকে এসেছি, আমার মাকে দেখেছি কিভাবে আগুনের চুলার কাছে তাহলে ফু দিয়ে আগুন দেয়, আমার বোনকে দেখেছি কিভাবে দেয়। এবং যখনই আমি এলপিজির এই কাজটা আমি পেয়েছি, আমি চেয়েছি যে অপারেটর সংখ্যা যা আছে যদি বাড়াতে পারি, ভালো আবেদন করে যেন সহজে লাইসেন্স দিই। এবং এছাড়া একদম গ্রাম পর্যায়ে যেন এটা চলে যায়। আমি আগে দেখতাম ছোটখাটো বাজারে মাছের বাজার, পরে দেখছি গাছের বাজার, এখন কিন্তু এলপিজি বাজারও আছে, প্রত্যেক গ্রামে আছে। তো এটা আমরা ছড়িয়ে দিতে পেরেছি আর কি, এই হলো বাস্তবতা। এখানে আমাদের 2009 সালে ব্যবহার ছিল 65,000 মেট্রিক টন, আর এখন সেটা 15 লক্ষ মেট্রিক। চিন্তা করতে পারা যায় কত বাড়ছে এটা। এবং আমাদের 2009 সালে 2,25,000 ব্যবহার করতো, এখন প্রায় 45 লক্ষ ব্যবহার করা হচ্ছে আর কি। এরকম বাড়তেছে। ওই যে আরেকটা বললেন আপনারা, এটা প্রায় 30 লক্ষ টনে চলে যাবে আগামী 2030 সালে। আমি এসে দেখি অনেক পেন্ডিং। আমরা সপ্তাহে 2 বার মিটিং করেছি, এমনকি 15 দিনে কয়েকবার মিটিং, মাসে 1 টাকা ঘুষের কোনো লেনদেন নাই। আমি বলবো আমরা লাইসেন্স দিচ্ছি, কেউ একটা ঘুষের এই অফিস আমার কাছে নাই। অন্তত আসার পর থেকে এটা গাড়ি নিয়ে যায়, তখন দেখি কি দিচ্ছে, ছোট ট্রাক, কোথাও ভ্যান, ঠেলা গাড়িতে এগুলো নিচ্ছে। আসলে এগুলো নিরাপদ না, এভাবে নেওয়া হয় না। আবার মজুদ দেখেন যেখানে রাখছে, অথবা বাজারে দেখছে হোটেলে সেই রান্নাবান্না চায়ের দোকানে গেলে চুলা বড় আগুন জ্বালে, তার পাশে দেখা যায় যে এই যে বিভিন্ন দোকানগুলি, এরকম হচ্ছে আমাদের অবস্থাগুলি। সেই জন্য আমরা কিন্তু কর্মশালা একদিন করেছিলাম, আমাদের প্রতিমন্ত্রীর মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী, এবং সেখানে আপনাদের অনেকে উপস্থিত ছিল, আমরা মতামত নিয়েছি। তার আলোকে আমরা এখন একটা নির্দেশনা প্রায় সমাপনী পর্যায়ে নিয়ে আসছি, হয়তো আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে পেয়ে যাবো। আমরা সারা দেশে এটা ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা নিব আর কি। আরেকটা আমরা একটা কর্মশালা করেছি, সেটা হলো এলপিজির এই যে কোর্স অ্যান্ড স্ট্যান্ডার্ড, যেটা আমাদের হেলথ স্যার বলছে, সেটা আমরা দেখলাম আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকরা ছিল এবং অনেক ভালো লোক ছিল, তারা আমাদেরকে মতামত দিয়েছেন। আমরা এটাকেও ফাইনাল পর্যায়ে নিয়ে আসছি। আমরা আশা করি কিছুদিনের মধ্যে আমরা মার্কেটে দিতে পারবো আর কি। যেমন বিদ্যুতের কোর্স স্ট্যান্ডার্ড যেটা হয়ে গেছে, আমরা গ্যাজেটে প্রকাশ করেছি এবং পাবলিশ করেছি, আমরা বিভিন্ন দপ্তরে বিতরণ করেছি, এবং সেটা কার্যক্রম চালু হয়ে গেছে আর কি। এই হলো অবস্থা। তো আমরা যেটা চাচ্ছি যে এলপিজির ব্যবহার এটা যেন বন্ধ না হয়। এই যে আমাদের বলে যে এলপিজি বাস্ট হয়েছে বা বোমা এখন অনেকে ধরে, কিন্তু এই কথাগুলি আমরা শুনতে চাচ্ছি না। আমরা চাই যে এটার ব্যাপকতা হারা বাড়ুক, গ্রামে চলে যাক। আপনি এখন যদি গ্রামে যান, বাড়িতে দেখেন দূর থেকে, বাড়িতে এটা টিন না দালান বোঝা যাচ্ছে না, কারণ গাছ এত বেশি গ্রামে। হয়তো শহরে সেই পরিমাণ নাই, কি জন্য? এটা ওই এলপিজি ব্যবহারের জন্যে। আমি বলছি আমার মা এখন বাড়িতে গেলে দেখেছে এখন আর ওই চুলার নাই, এখন লাঠির চুলা নাই, এই গ্যাসের চুলা ব্যবহার এরকম ম্যাক্সিমাম। তো আমি চাচ্ছি আমার মা যেহেতু উপকার হচ্ছে, অন্য মায়ের উপকার কর, অন্য ঘরের উপকার কর, সেই জন্য এই এলপিজির ব্যবহার গুরুত্ব হয়েছে।
আমি গিয়েছিলাম এই যে মংলায় ওনাদের ইয়াতে একদিন পরিদর্শন দেখাচ্ছিল যে হোটেল থেকে আরম্ভ করে সব কিছু দেখলাম আধুনিক পদ্ধতি, এমনকি ওই ঘাটে ভিড়তেছে যেখানে আনা, তারপরে আবার ওখানে মজুতকরণ, আবার সেখান থেকে করা, সবগুলি প্রক্রিয়া আমি কিন্তু দেখে এসেছি। আমার কাছে ভালো লেগেছে। আমি দেখি নাই যে এলপিজি যে অনিরাপদ বা যে কোনো বিস্ফোরণ করতে পারে সেই অবস্থাটা নেই আর কি। এবং আজকে যে তাদের আন্তরিকতা অনেক তো আছে, আমাদের 30টার মতো প্রতিষ্ঠান তারা করেনি, এখানে তারা করতেছে, সেই জন্য আমি তাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা আছি। আমরা চাই সবাই মিলে যে আপনাদেরও দায়িত্ব, আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব, সবাই দায়িত্ব চাই সম্মিলিতভাবে যদি আসলে সবাই এখন কি করতে কেন অ্যাভয়েড করে যায়, গা বাঁচি চলতে হচ্ছে, সমাজটা এরকম হয়ে গেছে আর কি যে আমার দরকার কি, অমুকের দরকার কি, এইভাবে হলেও আমরা আমাদের দেশটা 1971 সালে মুক্তিযুদ্ধের যে গতি ছিল, যে স্পিরিট ছিল, সেটা যদি সারা থাকতো এত বছরে, তো বাংলাদেশ কোথায় যেত আপনারা বলেন, ঠিক না? 1971 সালে ত্যাগের কথা যদি বলি যে একটা ছেলে আহত হয়েছে মারাত্মকভাবে, তখন ইন্ডিয়ান বর্ডার কাছাকাছি তাজউদ্দিন সাহেব তাকে দেখতে গেছে, দেখার পরে বলছে ও তখন তার বলা হয়েছিল রক্তরোধ দিচ্ছিল, অন্যরা বলছে সে বাঁচবে না আর কি। তখন ওই মানে তাজউদ্দিন সাহেব বললেন এই তোর মাকে দেখতে ইচ্ছে করে, কয় না দেখতে ইচ্ছে করে না, তো ধাপন করে আমার লাশটা আমার এলাকায় নেবেন না, কারণ যারা এখন আমরা দেখি মুক্তিযুদ্ধে আসছে তারা আর আসবে না, সেই জন্য আমার মাকেও দেবেন, মুক্তিযুদ্ধ শেষে বিজয় যখন আসবে তখন জানাবেন, এই অবস্থা। আবার সিদ্দিক সালেম একটা রাইটার, পাকিস্তানি রাইটার, সেই বলছে এক যুবককে ধরছি 17-18 বছরে, তখন তাকে বলছে যে কারা মুক্তিযুদ্ধ কোথায় বলার জন্য, সে বলছে যে আমাকে গুলি করো, রক্ত যাবে, এই মাটি আরো বড় হবে, তোমাকে আমি নাম বলে, তখন হাতে হাতে গুলি করা হয়েছে। ইতিহাসগুলি তো এরকম মুক্তিযুদ্ধের ইতিহাসগুলি, তা আমাদের সেইগুলি কেন এখন নাই জানো? এবং আমাদের বাচ্চাদেরকে যখন মুক্তিযুদ্ধের বইগুলি দেয় তারা আমার মতো দেয়, আমি যেরকম পড়ে আর কি, তারা এরকম আগ্রহ নাই, তো দেশটা ত্যাগই হবে, ভালো মানুষ সৃষ্টি হবে, এটাই হলো আমার মূল কথা আর কি। আমি যদি ওই যে একটা গ্রামে গেছি শেরপুরের, এটা হলো কি বিধবা পল্লী বলা হয়, আমি বললাম যে এটা বিধবা পল্লী কেন, তখন ইতিহাস ঘাটলাম, দেখলাম তো ওই গ্রামে 1971 সালে জুলাই মাসে ভোরবেলা পাকিস্তানে গেছে, যত যুবক বৃদ্ধ ছিল পুরুষগুলো সব হত্যা করছে, 176 জন মহিলা ওই দিন বিধবা হয়েছে, এই জন্য ওই গ্রামের নাম বিধবা পল্লী। এই হলো আমাদের ত্যাগের ইতিহাস, এই হলো বাংলাদেশ, এই হলো। এই জন্য এইগুলি যদি আমাদের ভিতরে থাকে, এই গতিটা যদি থাকে, তাহলে আমরা অন্যায় করতে পারি না, দুর্নীতিবাজ হতে পারি না, এবং মানুষকে হয়রানি করতে পারি না, মানুষকে সহজ সরল দিতে পারি। তো আমার মনে হচ্ছে আজকে আমরা জানলাম, বুঝলাম, যেভাবে পারি মানুষের উপকার চাই, এবং আমরা আরো আমাদের অফিসে একটা কর্মশালা করবো, হয়তো আপনাদের সবাইকে রাখবো সেদিনকে। আমরা চাই আমরা সেদিনকে ওই মূল নির্দেশনা একটা পনেরোটা সবাইকে রেখে আমরা সবাই হাতে দিয়ে দেবো, এবং সবাই আমরা চাই না শুধু ইয়া না ওমেরা না, সবাই যেন এই কাজগুলি করে, দরকার আমাদের ডাকুক, আপনাদের ডাকুক, আমরা যেন আরো সচেতন হই, মানুষ যেন মৃত্যু কম হয়। কি চমৎকার ঘটনাগুলি দেখলাম আজকে সকালে আমি যখন আসতেছিলাম, যে বাসান থেকে কয়জন 6 জন, একই পরিবার 6 জন মারা গেছে, ঘটনা করছে মাত্র 12/4/24 তারিখের ঘটনা, সব মারা গেছে। আবার 13 মার্চে গাজীপুরে 17 জন, 25 জন আক্রান্ত, 17 জনই মারা গেছে। আবার মনে যেটা বলেন যে 43 জন দেখা যায়, 46 জন মারা গেছে আপনার ইয়াতে বেলি রোডে। তো এরকম মৃত্যু তো আমরা চাই না, আমরা চাই এরকম। আবার কেমন দেখেন সড়ক দুর্ঘটনা কি, ওই যে আগের দিন দেখলাম ফরিদপুরে মারা গেল 14 জন, রাস্তার বাস আগে, তারপর দিন ঝালকাঠিতে একটা কি টিকিট কাটে কোথায় ইয়া দেয়, সেখানে ট্রাক এসে ধাক্কা দিয়ে 12 জন দিয়ে শেষ করে। তারপরে দিন আমার দেখলাম পার্বত্য এলাকায় একটা ট্রাক নিচে পড়ে গেল, 6 জন কথা, পরে দেখলাম আরো সংখ্যা বাড়ছে আর কি। আল্লাহ বাংলাদেশের এই অবস্থা বলে, তা আমরা এই অবস্থা কেউ আমরা করছি না। আমরা যে শান্তিপূর্ণ একটা দেশ চাই, নিরাপদ দেশ চাই, সেটাই আসলে আমরা সবাই কাজ করি যেন দেশটা ভালো চলে এবং মানুষের কল্যাণ যেন হয়, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এলপি গ্যাসের ইউজাররা, এলপি গ্যাসের যারা সাপ্লায়ার আছে এবং আমাদের অ্যাসোসিয়েশন এবং আমাদের রেগুলেটর, আমরা যে এক ছাদের নিচে বসে এরকম আলাপ করতে পারছি, আমরা মনে করি দিস ইজ এ গ্রেট ইনিশিয়েটিভ, এবং ইনশাল্লাহ আমরা এরকম আরো করার চেষ্টা করব। কারণ এরকম কথা যখন আমাদের জানা হয়, শোনা হয়, আপনার কথা যারা শুনতেছি, তখন সেখান থেকে আমরা শিখতে পারি এবং আরো সচেতন যখন হই, তখনই আমাদের কাজের নিখুঁত আরো বেটার হয়। তো স্যার থ্যাংক ইউ। ইনশাল্লাহ আমরা সবাই মিলে এলপি গ্যাসকে আরো সেফ বানাবো, এলপি গ্যাসকে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি বানাবো। এবং স্যার অ্যাজ এন অপারেটর, এখানে ইমরান ভাই আছেন, জহির ভাই আছেন, স্যার আছেন, শামসুদ্দিন স্যার আছেন,
আমাদের ফায়ার ব্রিগেডের কামালউদ্দিন স্যার আছেন, চিফ অফ এক্সপ্লোসিভ স্যার আছেন, এবং হাকিম আলী স্যার আছেন, হেলালউদ্দিন স্যার, আসাম জব্বর স্যার। মানে ওমেরা এলপিজি ইনশাআল্লাহ আমরা যতটুক পারি আপনাদের ফিডব্যাক নিয়ে মানে এটলিস্ট উই উইল মেক শিওর দ্যাট এলপিজি ইজ সেফ, এবং বাংলাদেশের যে এখনের 15 লাখ 1.5 মিলিয়ন টন যে 3 মিলিয়ন টনে যাবে, একটা সেফ প্রোডাক্ট হিসেবে এলপিজি যাবে, এবং কেউ এলপিজি কে যেন একটা ধার্য প্রোডাক্ট অথবা একটা যেটা শুনি আমরা মানুষ বলে বম, এই জিনিসটা যেন মানুষের মুখে আসে না। এইভাবে আমরা ইন্ডাস্ট্রিটা গ্রো করবো ইনশাআল্লাহ। তো স্যার আপনাদের সবাইকে থ্যাংক ইউ। আমরা এখানে